বিবাহিত নারীর প্রতি তুই এত দুর্বল? বিবাহিত নারীর মধ্যে এমন কি ছিল যা আমার মধ্যে ছিল না? আমিও তো বিবাহিত তোর বউ। তাহলে আমার জন্য তোর মনে কেন কোনো দুর্বলতা ছিল না? তুই আসলে একটা কুলাঙ্গার। তোর মতো কোনো পুরুষ যেন পৃথিবীতে জন্ম না নেয়। এসব বলতে বলতে ডিভোর্স পেপারে সাইন করে আনিশা তার ডিভোর্সি স্বামীর উপরে পেপার ছুঁড়ে মেরে কান্না করতে করতে কোর্ট থেকে বের হয়ে সোজা এয়ারপোর্টে চলে আসে আনিশা। গল্পটি সম্পূর্ণ সত্য কাহিনী। গল্পের শুরুতে আনিশা নামের একটি মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে। আজকে তার ডিভোর্সের সম্পূর্ণ কাহিনী তার ভাষায় তুলে ধরব। আমি আনিশা। ভাষা বাসা কাটিয়াদি, পূর্ব বাজার থানা কাটিয়াদি, জেলা কিশোরগঞ্জ। আমরা এক ভাই এক বোন। আমি আনিশা ইন্টার সেকেন্ড ইয়ারে বিজ্ঞান বিভাগের ছাত্রী। আমার ছোট ভাই নানুর বাসা থেকে পড়াশোনা করে ক্লাস 7-এ পড়ে। আমার আম্মু মারা গেছে 2 বছর হলো। আমার আব্বু ওমান প্রবাসী। আমার আব্বু গত বছর দেশে এসে আবার বিয়ে করে। আমার ছোট আম্মুও আগে বিয়ে হয়েছিল। কী কারণে ওনাদের ছাড়াছাড়ি হয় সেটা জানা নেই। ছোট আম্মুর বয়স আমার চাইতে 7-8 বছরের বড় হবে। ডিভোর্সি মেয়ে ছিল, তাই আব্বু বিয়ে করছে। আব্বুর বিয়ের 2 মাস পর আবার ওমানে চলে যায়। তখন বাসায় থাকতাম, দুইজনে থাকতাম। সংসার ভালোই চলছিল। আমার ছোট আম্মু, আব্বু, আম্মুর বেশিরভাগ সময় আমাদের বাসায় থাকতো। আব্বু চলে যাওয়ার 6 মাস পর আমার ফুপি আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। ছেলের বাসা আমাদের পাশের গ্রামে নাকি আমি চিনি না, বাজারে নাকি দোকান আছে, জমি জমা আছে। আমি কোনোদিন বড়দের মুখের উপর কথা বলি না, তাই বিয়েতে আমি না করি নাই। যেখানে আমার আব্বু রাজি সেইখানে তো আমার কোনো কথা থাকতে পারে না। মার্চ 19 তারিখ 2023 আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমি শ্বশুরবাড়ি চলে যাই। কথা ছিল 7 দিন ওইখানে থেকে বাড়ি চলে আসব। বাড়ি থেকে কলেজ যাব, কিন্তু শ্বশুরবাড়িতে নাকি অনেক কাজ, তাই শ্বশুরবাড়ি থেকে কলেজ যাবার জন্য বলা হচ্ছে। প্রথমে রাজি ছিল না, কিন্তু কি করব, আমার আপন কেউ নেই যে আমার জন্য একটু ওদের বলবে। তাই শ্বশুরবাড়ি থেকে 13 কিলোমিটার দূরে গিয়ে মাসে 4-5 বার ক্লাস করে আসতাম। কিছুদিন ছোট ভাইটাকে আমার কাছে এনে রাখলাম, কিন্তু বেশি দিন থাকতে চায়নি, আবার চলে গেছে। এর মাঝে হঠাৎ একদিন আমার অনেক জ্বর। বাসা থেকে আমার ছোট আম্মু এসেছে। সকালে এসে সন্ধ্যায় সময় চলে যাইবার জন্য পাগল হয়ে গেছে। বাসায় নাকি অনেক কাজ, তাই আমার জামাই আমার ছোট আম্মুকে বাসায় এগিয়ে দিবার জন্য গেছে। সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছে, এসেছে 11টায়। যেখানে আমাদের বাসা থেকে ঘুরে আসতে সময় লাগে 2 ঘন্টা। ঘটনা সূত্রপাত এখান থেকেই। তারপর থেকে প্রায় সময় অনেক রাত করে বাসায় ফিরত। বাসায় এসে গোসল করে শুয়ে পড়তো। ওনাকে দেখে মনে হতো অনেক ক্লান্ত। স্ত্রী হিসেবে আমার হকটুকু আমি পাইতাম না। মনে মনে ভাবতাম, সারাদিন কাজ করে হয়তো ক্লান্ত থাকে, তাই সময় দেয় না। এভাবে 2 মাস কেটে গেছে। রোজার মাসে একদিনের জন্য উনি আমার সাথে মিলিত হয়নি। রাতে বাসায় এসে গোসল করতো। আমার ধারণা ছিল উনি হয়তো বাজেমের সাথে কিছু করে, তা না হলে ঘরে এমন একটা বউ রেখে কীভাবে থাকে। আমার ধারণাগুলো আস্তে আস্তে অন্য রকম রূপ নিতে শুরু করলো। রমজান ঈদে বাড়িতে বেড়াতে গেলে চাচাতো ভাইয়ের বউ আমাকে বলতেছে, তুই কেন বাসায় আসোস না? তোর জামাই তো একদিন পর পর আসতো, বাসায় বাজার করে দিয়ে যেত। এটা শুনে মাথা খারাপ হয়ে গেল। ভাবিকে বললাম, সত্যি নাকি? কখনো আসতো আর কখন যাইতো? ভাবি বলতো সন্ধ্যার পর আসতো, আবার কখন যাইতো সেটা জানি না। ভাবির কথাগুলো আমাকে শান্তি দিচ্ছে না। তাহলে কি নিজের লোক আমার সংসার ভাঙচুর করার জন্য ফাঁদ পেতেছে? কথাগুলো মনের মধ্যে রেখে দিলাম। আমি ভালো করে আমার ছোট আম্মুর দিকে তাকিয়ে লক্ষ্য করলাম। একটা মেয়ে যখন কোনো পুরুষের ছোঁয়া পায়, তখন তার কিছু লক্ষণ দেখে বোঝা যায়। যারা বিবাহিত তারা হয়তো জানবেন। আমি আমার ছোট আম্মুর মধ্যে সেই লক্ষণটা দেখতে পাচ্ছি, কিন্তু আমার আব্বু তো বাসায় নেই। তার মানে ভাবি যা বললো সব সত্যি। কাউকে কিছু না বলে চুপচাপ থাকলাম। রাতে জামাই বাসায় এসেছে, আম্মু খাবার দিচ্ছে। আমি খাবার খাই আর ওদের দিকে আর চোখে তাকিয়ে দেখি। আম্মুর খাবার দাবার স্টাইল আর ওনার খাবার স্টাইল নতুন জামাইদের মধ্যে পড়ে না। কারণ বিয়ের পর মাত্র 2বার এসেছি আমাদের বাসায়, তাহলে ওদের এত ফ্রি হবার তো কথা নেই। রাতে খাবার খেয়ে যখন শুয়ে পড়ছি, তখন উনি অনেকবার চেষ্টা করেছেন আমাকে আদর করার জন্য, কিন্তু আমি দেইনি। এটা নিয়ে অনেক রাগও করছে। আমি দেখতে চাই সে অন্য কোথাও যায় কিনা, তাই ঘুমের ভান করে শুয়ে রয়েছি। কিন্তু ওই দিন আর বার হয়নি রুম থেকে। সকালবেলায় বলে বাসায় চলে যাবে আমাকে নিয়ে। আমি বললাম, না, আমি কিছুদিন থাকবো। এটা বলাতে আমাকে প্রথমে গালে থাপ্পড় মেরেছে। ছোট আম্মু বলে, জামাই যখন যাইতে বলছে তখন চলে যাও, পরে অন্য সময় আইসো। ওনার কথা জবাব না দিয়ে রেডি হয়ে চলে আসলাম জামাইয়ের বাড়িতে। গালে থাপ্পড় খেয়ে চুপচাপ স্বামীর সাথে চলে আসলাম। বাসায় এসে শাশুড়ির সাথেও কথা বলছি না।
চুপচাপ শুয়ে আছি, সারাক্ষণ শুধু ওইগুলো মাথায় কাজ করছে। বাসায় এসে আব্বুকে ফোন দিলাম, আব্বু কাজে চলে গেছে, রাতে এসে কথা বলবে। সন্ধ্যার পর আব্বুর ফোন দিছে, আমি আব্বুকে সব কিছু খুলে বললাম। আমার কথা শুনে আব্বু আমার শাশুড়িকে বলছে, শাশুড়ি বলল বিষয়টা দেখছি। রাতে তাদের মা ছেলের মধ্যে কী কথা হয়েছে আমি জানি না। পরের দিন সকালবেলা আমার শাশুড়ি আমাকে আরও উল্টো কথা শোনাচ্ছে যে আমার জামাই যে নাকি আমার ছোটো আম্মুকে ফোন দিয়ে নিয়ে যেত বাসায় বাজার দেবার জন্য। ওনার ছেলে ওনাকে যেভাবে বুঝাইছে সেইভাবে বুঝাইছে। এখন কয়দিন ধরে আমার জামাই রাত 9টার পর বাসায় চলে আসে। মনে হয় বিষয়টা আমরা জানতে পেরেছি, সেই জন্য এখন আর যায় না। আমিও ভাবিকে ফোন দিয়ে খবর নিই। ভাবিও বলে এখন দেখি না কয়েকদিন ধরে। আমার জামাইকে দেখি এখন অনেক টেনশানে থাকে। আমার সাথে এখন আর আগের মতো সম্পর্ক নেই, তেমন কথা হয় না। একসাথে থাকি কিন্তু মনের মিল নেই। সংসার করব কি না করব না এসব নিয়ে সারাক্ষণ চিন্তা আমার। ভাবির কাছে শেয়ার করি, বান্ধবীর কাছে শেয়ার করি। কি করব, সবাই একটাই কথা বলে, পুরুষ মানুষ একটু একটু এমনই হবে। তাই বলে কি সংসার ছেড়ে চলে আসতে হবে নাকি? এখন কিছুদিন দেখ, যদি ভালো হয় তাহলে বাচ্চা নিয়ে নে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমার শাশুড়িও বললো একই কথা। কিছুদিন যাবৎ যেহেতু দেখছি উনি আর রাতে কোথাও যায় না, অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম সংসার করব। আজকে সন্ধ্যার পর আমি আমার জামাইকে ফোন দিলাম, বললাম তাড়াতাড়ি বাসায় আসতে। উনি বলল এখন আর ফোন দিয়ে বলতে হবে না, আমি এমনি তাড়াতাড়ি বাসায় আসবো। বেডা মানুষ এটা ভাবে না, একসাথে থেকেও ও কাছে আসে না, কথা বলে না, আর আজকে এতদিন পর ফোন দিল, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, আজকের মনটা অনেক ভালো, তাই শাড়ি পরেছি। সেই জন্য জামাইকে ফোন দিয়ে বললাম তাড়াতাড়ি বাসায় আসতে। শাড়ি পরে আজকে আব্বুকেও ভিডিও কল দিছি, আব্বু অনেক খুশি। আব্বুর রুমমেট আজকে আমাকে দেখে বলেছে আমি নাকি অনেক সুন্দর। আমার আব্বুকে বলতেছে, আঙ্কেল আপনার মেয়ে এত সুন্দর, একটা মেয়ে আছে, আগে তো বললেন না। ওনার কথা শুনে আমি অনেক হাসলাম আজকে। রাত 9টার পর জামাই বাসায় চলে আসে, আমাকে শাড়ি পরে দেখে একটু তাকিয়ে চলে যায় ফ্রেশ হতে। রাতের খাবার খেয়ে শাশুড়ির সাথে কথা বলে রুমে চলে এসেছি। আমি চুপচাপ শুয়ে আছি, উনি আমার পাশে শুয়ে ফোন টিপছেন। আমি আর চোখে দিকে তাকিয়ে আছি, কোনো সাড়া পাইনি ওনার। মেয়েরা শাড়ি পরলে নাকি পুরুষ মানুষ পাগল হয়, আমারটা মনে হয় অন্যরকম। গাটা জ্বলছে শুধু। আমি মেয়ে হয়ে কিভাবে ওনাকে কাছে টানি, লজ্জার বিষয়। এখনও কোনো সাড়া না পেয়ে ঘুমের ভান করে শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে দিচ্ছি। এখনও ফোন টিপছে, আবার আমার দিকেও তাকায় না। একটু পর ফোন রেখে আমার কাছে আসলো, আমাকে টাচ করার সাথে সাথে ওনাকে আমার বুকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমার উপর রাগ করে থেকো না, আসো আমরা সব কিছু ভুলে সুন্দর একটা সংসার করি। উনি কোনো কথা না বলে শুধু আদর করে যাচ্ছেন। তবে গাড়ি বেশিক্ষণ চলতে পারেনি, তেল শেষ হয়ে গেছে। পরের দিন সকালে শাশুড়ি আমাকে বলতেছে, তোমার জামাই যে 7-8 দিনের জন্য চিটাঙ্গায় তার বন্ধুর বাড়িতে বেড়াতে যাবে, এটা কি তুমি জানো? আমি বললাম না তো, আমি তো কিছুই জানি না। চিটাঙ্গা আবার কিসের বন্ধু? শাশুড়ি বলে, জানি না, আমি কাল রাতে বললো বেড়াতে যাবে। আমি আমার জামাইকে জিজ্ঞাসা করলাম, তুমি নাকি চিটাগাং বেড়াতে যাবা? উনি বললো হ্যাঁ যাবো। আমি জিজ্ঞাসা করলাম, ওইখানে তোমার কেমন বন্ধু? আমি তো জানলাম না, কোনোদিন শুনিনি। উনি বলল, তোমাকে বিয়ে করার আগেও বেড়াতে গেছি। আমি বললাম, তাহলে আমাকে নিয়ে যাও। উনি রাজি না, রাগ দেখায়, তাই আর কিছু বলিনি। দুদিন পর উনি দুপুরের পর বাসা থেকে বের হয়েছে। যাবার সময় আমাকে একবারও বলল না আমি চলে আসবো, সাবধানে থেকো। স্বামী স্ত্রীর মধ্যে যা কথা হয় তেমন কোনো কথাই হলো না। উনি চলে গেল, মনটা খারাপ হলো। কিছু করার নেই, 7-8 দিন তো কোনো ব্যাপার না। দেখতে দেখতে 2 দিন চলে গেল। বাড়ির খবর নেবার জন্য ভাবিকে ফোন দিলাম। ভাবি বলল, তোর বাবার বউ বাসায় নেই, বাবার বাড়ি বেড়াতে গেছে। এসব নিয়ে কথা হচ্ছে, অনেক হাসি ঠাট্টা হচ্ছে। আমার ভাই নাকি বেবি নিবে, কিন্তু নেবার সময় যখন হয় তখন নাকি ছুটি পায় না। কথায় কথায় ভাবি আমার জামাইকে জিজ্ঞাসা করলো। আমি বললাম, চিটাঙ্গাং নাকি কোনো বন্ধু আছে, ওইখানে বেড়াতে গেছে। এটা শুনে ভাবি বললো, ভালোই হলো, ওই দিকটাও তো ওর বাবার বাড়িতে বেড়াতে গেছে। এই কথাটা শুনে আমার কেন জানি সন্দেহ হতে লাগলো। আমি ভাবিকে বললাম, ছোটো আম্মু কবে গেছে? ভাবি বললো, 2 দিন হলো। এদিকে আমার জামাইও 2 দিন হলো গেছে। আচ্ছা ভাবি, পরে কথা বলবো, এটা বলে ফোন কেটে দিলাম। আব্বুকে ফোন দিলাম, আব্বুকে জানতে বললাম ছোটো আম্মু এখন কই, খোঁজ নেবার জন্য ভিডিও কল দিয়ে। আব্বু ওনার নাম্বারে ভিডিও কল দিচ্ছে, নেটওয়ার্ক অফ করে রাখছে, নাম্বারে কল দিচ্ছে ধরে না। উনি ওনার বাবার বাড়িও যায়নি। 5 দিন হয়ে গেল উনি আমার ফোন রিসিভ করে না, মাঝে মধ্যে ফোন বন্ধ দেখায়। জানি নিয়ে সংসারে বাকি সময়টা পার করতে চাইছি, সেইখানে আমার ছোটো আম্মুর সাথে ছিছি। আব্বু কি বিয়ে করে আনলো, এই মুখ কীভাবে দেখাবো? আব্বুও বিষয়টা বুঝতে পেরেছে, কষ্টে কাউকে বলতে পারছে না। এখন আর জামাইকে ফোন দেই না, অপেক্ষায় আছি আমি কখন উনি বাসায় আসবে। আমার শাশুড়িকে বললাম, আম্মা
আপনার ছেলে কবে আসবে? উনি বলে কাল নাকি চলে আসবে। আমাকে ফোন দিছিল, আমি চুপচাপ রুমে চলে আসলাম। বিষয়গুলো মাথা থেকে যাচ্ছে না, কেমনে কি করব। রাতে আব্বুর সাথে ভিডিও কলে কথা বললাম, কিন্তু কারো মুখে কোনো হাসি নেই। আব্বু শুধু একটাই কথা বলল, মা কান্না করিস না। সকাল 10টার দিকে উনি বাসায় আসলো। আমাকে শুধু বলল, যখন ফোন দিছিলাম তখন ফোনে চার্জ ছিল না। কথাগুলো বলতে বলতে গোসল করতে চলে গেল। আমি কোনো কথা বলিনি। উনি গোসল করতে গেছে, সেই ভাগে ওনার ফোনটা হাতে নিলাম, কিন্তু ফোনের লক খুলতে পারছি না। ওনার জামা কাপড়, মানিব্যাগ সব কিছু চেক করে দুটো টিকিট পেয়েছি, রিটার্ন টিকিট। তার মানে ওই নষ্ট মহিলার সাথে ছিল। ওনার খবর পরে নেব, আগে ওনাকে খাবার দিই। উনি খাবার খেয়ে বের হয়ে বাজারে গেছে। আমি ভাবিকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, নষ্ট মহিলা কি বাসায় এসেছে? ভাবলো হ্যাঁ, একটু আগে আসলো। আমার চিন্তা, এই মহিলাকে বাসা থেকে বের করব, কিন্তু তার জন্য প্রমাণ দরকার। আব্বুকে বললাম, তুমি ওই মহিলাকে বাড়ি থেকে বের করে দাও। তাই ওই বাড়িতে থাকলে আমার বাড়ি যাইতে ইচ্ছে করে না। আব্বু বলল, আমি দেশে আসি, তারপর সব ঠিক করব। রাতে আজকে একটু আগে শুয়ে পড়ছি ঘুমানোর জন্য, কারণ আজকে মাঝরাতে কাজ আছে, তাই ওনার জন্য অপেক্ষাও করিনি, কারণ এখন মন থেকে উঠে গেছে ওনার উপর থেকে। উনি কখন বাসায় এসেছে জানি না। আমি মাঝরাতে ঘুম থেকে উঠে গেছি, কারণ ওনার ফোন চেক করব, তাই উনি ঘুমালে ওনার ফিঙ্গার দিয়ে ফোনের লক খুলে সব চেক করব। অনেক চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। ওনার হাত ধরলে উনি জেগে যায়। একটা সময় অনেক কষ্ট করে ফোনের লক খুলে ফেলছি। ওনার ফোনের গ্যালারিতে গেলাম, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। ওদের পিক দেখে, নষ্টা মহিলা আর ওর উলঙ্গ পিক, দুজনে একসাথে হোটেলে গিয়ে সাগর পাড়ে ঘোরাঘুরি পিক, তার মানে ওরা কক্সবাজারে গেছে। আমি ওনার ফোন থেকে পিকগুলো আমার ফোনে দিয়ে ছবি তুলে রাখছি, আবার ফোনটা লক করে ওনার পাশে রেখে দিছি। এখন শুয়ে শুয়ে চিন্তা করছি, পিকগুলো আমার ফোনে রাখা যাবে না, কারণ উনি আমার ফোন চেক করে যদি দেখে, তাহলে কোনো প্রমাণ থাকবে না। আমি আমার বান্ধবীর মেসেঞ্জার আর ভাবির রিমোটে সেন্ড করে দিয়ে পিকগুলো আমার ফোন থেকে ডিলিট করে দিছি। সকালবেলা ভাবিকে বললাম, কাউকে কিছু বইলো না, আব্বুকে দেখাবো আর আমার শাশুড়ি শ্বশুরকে দেখিয়ে ওনার বাড়ি থেকে চলে যাব। কিন্তু যাবো কই? ওই নষ্ট মহিলা যেখানে আছে, আমি ওইখানে তো যেতে পারবো না। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বললো, যা করবি সাবধানে করবি, তোর আব্বুকে জানিয়ে করবি, তা না হলে বিপদে পড়বি। সন্ধ্যায় আব্বুকে সব পিক দিলাম। আব্বু পিক দেখে কিছু বলেনি, চুপচাপ ছিল, ভাবছি হয়তো ফ্রি হয়ে ফোন দিবে। রাত 10টায় আব্বুর ইমো থেকে ফোন আসলো, অচেনা একটা কণ্ঠ। আমি বললাম, কে আপনি? উনি বলল, আপনার আব্বুর সাথে আমি থাকি। আমি বললাম, আব্বু কই? উনি বলে, তোমার আব্বা মাথা ঘুরে পড়ে গেছে, কিছুক্ষণ আগে একটু সুস্থ হয়েছে। বারবার আপনার কথা বলেছিল যে আমার মেয়ে কি ফোন দিছিল। কোন মুখে আমার মেয়ের সাথে কথা বলবো? আমি জানতে চাইছি যে আপনাদের বাসার সমস্যাগুলো কেন দেশের বাইরে দেন। আপনার আব্বা এখন বয়স হয়েছে, এত প্রেশার উনি নিতে পারবেন না। আমি বললাম, আব্বু এখন কেমন আছে? উনি বলল, এখন একটু ভালো আছে। আমি বললাম, কিছু মনে করবেন না, আপনার ইমুন নাম্বারটা আমাকে দেন, কাল সকাল 10টার দিকে আপনাকে ফোন দিব। উনি নাম্বার দিয়েছে, সেভ করে রাখছি ওনার নাম্বার। রাতে শুয়ে শুয়ে কান্না করছি, কোন দিকে যাব, কার কাছে যাব, কিছুই বুঝতে পারছি না। আব্বুকেও আর কিছু বলবো না, কিন্তু আমাকে থেমে থাকলে হবে না। ওর সংসার আমি করব না, আর ওই নষ্টা মহিলাকেও বাড়ি থেকে রাখবো না। এখন আমার একজনের সাপোর্ট দরকার। কে করবে আমাকে সাপোর্ট, আমাকে সাহায্য? রাতে আর ঘুম হলো না চিন্তায়। সকালে আব্বুকে ফোন দিলাম, নেট অফ। কেমন আছে আমি ছাড়া তো কেউ খোঁজও নিবে না। সকালে নাস্তা খেয়ে উনি বাজারে চলে গেছেন। আমি অপেক্ষা করছি 10টায় বাজবে আব্বুর রুমমেটকে কল দেব। আমি আগে থেকে রুমের দরজা লাগিয়ে বসেছি। ঠিক 10টা বাজলো, ওনার ইমোতে মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। উনি সালামের উত্তর দিল এবং জানতে চাইলো, আঙ্কেল কাকে বললেন? আমি বললাম, আপনাকে। উনি বললেন, আপনার আব্বু যদি আমার আঙ্কেল হয়, তাহলে আমিও কি আপনার আঙ্কেল? আর আমাকে দেখতে কি আঙ্কেলের মতো লাগে? আমি বললাম, আপনাকে তো দেখিনি, কেমনে বলবো আঙ্কেল দাদু নাকি অন্য কিছু? উনি বললো, মেসেজে সব বলবেন নাকি কল দিবেন? আমি বললাম, কল দিবার কথা। উনি কল দিল। আমি আব্বুর কথা জিজ্ঞাসা করলাম। উনি বললো, এখন ভালো আছে, কাজে গেছে। এখন আপনার আব্বু? আমি বললাম, আব্বুর বাসায় আসলে ভিডিও কল দিবেন, আমি দেখব আব্বুকে। আব্বু হয়তো আমার সাথে এখন কথা বলতে চায় না, পারিবারিক একটা সমস্যার জন্য। আর হ্যাঁ, আপনিও ভিডিও কলে আসবেন, সামনে থেকে দেখতে চাই আপনি কেমন, ব্যাটা, বুড়া, নাকি অন্য কিছু। তখন উনি বললেন, কেন আমাকে দেখেননি? আমি বললাম, কই দেখি নাই তো। উনি বললেন, আমি তো আপনার সাথে ভিডিও কলে কথা বলতেছি যেদিন আপনি শাড়ি পরেছিলেন ওই দিন। আমি বললাম, মনে নেই, আপনার চেহারা আবার নতুন করে আসবেন। উনি বলল, আমি যদি নতুন করে আসি তাহলে আপনাকে ওই শাড়ি পরে আসতে হবে। মনে মনে বলে, এই বেটা কয় কি, আমি শাড়ি পরলে জামাই মনে করবে ওর আদর নেবার জন্য শাড়ি পরে বসে আছি। আমি বললাম, শাড়ি পরতে পারবো না, এমনি আসবো। উনি রাজি না, আমাকে শাড়ি পরতেই হবে। আমি মনে মনে হাসি, বউ হলাম আরেক বেটার অধিকার দেখায় অন্যজন।
ওনার কথা শুনে হাসি দিয়ে বললাম, ঠিক আছে আঙ্কেল। এটা বলে কলটা কেটে দিলাম। এখন একটু বাসার কাজ আছে, এই কাজগুলো করার জন্য রেডি হলাম। এখন আবার ইমুতে মেসেজ। এই যে ম্যাডাম, হিমেল নামে একটা আইডি থেকে মেসেজটা ওপেন করতে বুঝতে পারলাম ওটা উনি, মানে আব্বুর রুমমেট আঙ্কেল সাহেব। মেসেজের উত্তর দিলাম, এখন কথা বলা যাবে না, কাজ আছে, পরে কথা বলবো। এটা বলে নেট অফ করে গেলাম শাশুড়ির কাছে। সব কাজ গুছিয়ে রুমে এসে গোসল করে ফ্রেশ হয়ে শুয়েছি। আমার জামাই দুপুরে খাবার খেতে বাসায় আসলো। ওনার সাথে এখন আর কথা হয় না, কোনো কাজের কথা বলে চুপ করে দেই। উনি খাবার খায়, আমি ফোনের নেট অন করতে অনেকগুলি মেসেজ নোটিফিকেশান আসলো। হিমেল মেসেজ করছে। সাথে সাথে ওনাকে ব্লক করলাম, কারণ আমার জামাই যদি ফোন হাতে নেয় তাহলে সমস্যা। উনি খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে থেকে চলে গেছেন। আমি আবার ফোনের নেট অন করে ওনার ব্লক খুললাম, কিন্তু উনি রাগ করেছেন। শুধু একটা কথা বলছেন, আমি এমন কিছু করি নাই যার জন্য আমাকে ব্লক করতে হবে। ওনাকে অনেকবার সরি বললাম, শুনে নেই। সন্ধ্যায় আব্বু রুমে আসার সাথে সাথে উনি কল দিছে, বলল, আপনার আব্বুকে দেখেন, উনি ভিডিও কলে দেখাইছে, কিন্তু উনি সামনে আসেনি। একটু পর উনি কল কেটে দিলেন, আর কোনো মেসেজ দেয়নি। রাতে খাবার খেয়ে আমার মতো শুয়েছি, কিন্তু আমার জামাই আজকে বাসায় আসে না। 10টার উপরে বেজে গেছে। আজকে নিশ্চয় 9টা মহিলার কাজ গেছে। এইভাবে আর থাকা যায় না, একটা ব্যবস্থা করতে হবে। শুয়ে শুয়ে কান্না করছে আর ভাবছি কী করা যায়। এমন সময় ইমুতে মেসেজ আসলো, হিমেল কী করেন, আপনার জামাইকে কি টাইম দিছেন? মেসেজটা দেখে রাগ উঠে গেছে। বললাম, না, জামাইকে আদর করি, আপনার কি লাগবে নাকি আদর? মেসেজটা সিন হয়েছে, কিন্তু কোনো রিপ্লাই নেই। আমার রাগ কমে যাওয়ার পর ওনাকে আমি সরি বলে মেসেজ দিলাম। উনি উত্তর দিছে, আপনার কি মন খারাপ? আমি বললাম, আপনাকে কি কল করা যাবে? উনি বলল, হ্যাঁ, কল দেন। ওনাকে কল দিলাম আর সরি বললাম। উনি বললেন, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি, কিন্তু একটা রিকোয়েস্ট, আমাকে আঙ্কেল ডাকবেন না। আমি বললাম, ঠিক আছে, এখন ভিডিও কলে আসেন, আমি আপনাকে। উনি বলল, আমি আসবো ভিডিও কলে, যদি আপনি শাড়ি পরেন, তা না হলে আর কথা বলবো না। আমি বললাম, আপনি এমন আবদার করেন কেন? জানেন তো আমার জামাই এসে, তারপরে এমন করেন কেন? উনি উত্তরে দিলেন, আপনার আব্বুর এমবি নেই, তাই উনি আপনাকে কল দিতে পারে না। কাল আমি বুঝতে পারছি না উনি রাগ করছে, কি করব বুঝতে পারছি না। আমি ওনাকে বললাম, আমাকে 5 মিনিট টাইম দেন, আমি 5 মিনিটে কল দিচ্ছি। কোনো রকম শাড়ি বার করে মাথায় ঘোমটা দিয়ে ওনার সামনে গেলাম। উনি আসলো আমার সামনে। না, আমি যা মনে করছি আসলে তা নয়। আজকেতে আর আঙ্কেল ডাকা যাবে না, অনেক দেখতে সুন্দর। আমি বললাম, কপালে টিপ দিয়ে রাখেন, কেউ যেন নজর না দেয়। এসব বলে হাসাহাসি করছে, আর এই দিক দিয়ে আমার জামাই দরজা ধাক্কা দিচ্ছে। আমি ওনাকে বলে সাথে সাথে কলটা কেটে ওনাকে ব্লক রাখলাম। শাড়িটা আর খুললাম না, দরজা খুলে দিলাম। উনি রুমে ঢুকে আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে বলতেছি, কোনো লাভ হবে না, আমাকে আর আগের মতো পাবে না। শাড়ি পরি আর যাই পরি, তোর জন্য আমার মনে শুধু ঘৃণা আর ঘৃণা। শাড়ি পরে শুয়ে আছি, যদিও খুলতে পারছি না। যদি এখন শাড়ি খুলে ফেলি তাহলে সন্দেহ করবে, তাই চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। আর ওনার মনে মনে ওনার প্রতি ঘৃণাগুলো প্রকাশ করছি। ভাবছি শাড়ি পরাতো হয়তো উনি কাছে আসবে, কিন্তু না, সে একবারের জন্য কাছে আসলো না। আসবে কেমন করে? অন্য জায়গায় দুর্বল হয়ে এসেছে। এখন সংসার নিয়ে ভাবছি না, শুধু ভাবছি কীভাবে মুক্তি পাবো এমন মানুষের হাত থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে উনি নাস্তা করে বাজারে চলে গেছে। আমি শাড়িগুলো গুছিয়ে রাখতে গিয়ে দেখি আমার বিয়েতে যে গহনাগুলো দিয়েছিল একটা নাই। আমি শাশুড়িকে বলি ঘটনা। উনি বলল, তোর জামাই বাসায় বাসায় আসলে জিজ্ঞাসা করিস। উনি যখন দুপুরে বাসায় এসেছিল, এখন জিজ্ঞাসা করলাম আমার গহনা কই। উনি বলল, আমি রেখে দিচ্ছি, যখন লাগবে বলবা, আমি এনে দিব। তখন আর কিছু বলেনি, কারণ কিছু বললে ঝগড়াঝাটি বেঁধে যাবে। উনি দুপুরের খাবার খেয়ে আজকে ভালো জামা কাপড় পরে বের হয়েছিল। মনে মনে সন্দেহ ছিল, কিন্তু এটা ভাবিনি যে আজকে আমার এই বাড়িতে শেষ দিন। সারাদিন কাজকর্ম করে রাতে ফ্রি হয়ে ফোন হাতে নিলাম, আব্বুর সাথে কথা বলবো। আব্বুর রুমমেটের সাথেও কথা হয়েছে, তবে মেসেজে। উনি আমার ফেসবুক আইডি চাই। আমি বললাম, ফেসবুক চালাই না। মিথ্যে বলতে হলো, কারণ আমার ফেসবুক পরিচিত কাউকে অ্যাড করি না। আজকে ঘুম আসতেছে না, 10টার বেশি বেজে গেছে, উনিও আসে না। হয়তো পরে আসবে নষ্ট ইঞ্জিন নিয়ে, মনে হয় নষ্ট মহিলার কাছে গেছে। কিছুক্ষণ ফোন টিপে ঘুমাই গেছি। রাত 3টার দিকে ঘুম থেকে উঠে দেখি উনি এখনও আসেনি। নম্বরে ফোন দিলাম, নাম্বার বন্ধ। কিছুক্ষণ পর ওই মহিলাকেও ফোন দিলাম, ওনারও নাম্বার বন্ধ। সকাল হয়ে গেছে। আমার শাশুড়িকে বললাম, আপনার ছেলে রাতে বাড়ি আসেনি। উনি বলে, ফোন দাও, কই গেছে? আমি বললাম, ফোন দিছি, নাম্বার বন্ধ। ওইদিকে নষ্ট মহিলারও ফোন নাম্বার বন্ধ। ভাবিকে ফোন দিলাম। ভাবি বলল, ওই মহিলা বাসায় নেই, বাইরে লাইট জ্বলছে, বন্ধ করার মানুষ নেই বাড়িতে। আমি ভাবিকে বললাম, একটু খেয়াল রাখো, আমি আসতেছি। আমি শাশুড়িকে বললাম, আম্মা, আমার একটু বাড়িতে যেতে হবে। উনি রাজি না। আমি এক প্রকার জোর করে রেডি হয়ে সব কিছু নিয়ে চলে আসলাম বাসায়। এমনভাবে আসলাম জামাই বাড়িতে যাবার ইচ্ছে আর নেই।
বাসায় এসে রুমের দরজা খুলে চারপাশ ভালোভাবে দেখতে লাগলাম। অনেক কিছু নাই ঘরে, সব কিছু নিয়ে চলে গেছে। বাইরে গিয়ে আমাদের সার করেছিল এটা খুঁজতে লাগলাম, এটাও নেই। আশেপাশে মানুষ বলল গরুটা নাকি 78,000 টাকা বিক্রি করে দিছে। গরুটা আমিও নিজেও পালছি, এত কষ্টের জিনিস কেমনে বিক্রি করলো ওই মহিলা? বাসার সব কিছু, আমার গহনা এসব নিয়ে ওরা দুইজনে পালিয়ে গেছে। এলাকা জুড়ে খবর ছড়েছে জামাই শ্বশুরকে নিয়ে পালিয়ে গেছে। লজ্জায় বাড়ির বাইরে যায় না। শাশুড়ি একবার ফোন দিছে, আমি বলে দিছি আপনার পোলার বউ এখন আমি না, আমার সৎমা। ফোন দিলে ওনাকে দিন, আর কোনো দিন আমি আপনার বাড়ি যাব না, সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। সারাদিন এসব ঝামেলায় লজ্জায় বাইরে যায়নি। রাত 11টার দিকে হিমেল কল দিছে ইমুতে। ওনাকে কল রিসিভ করিনি, 7বার কল দিছে, রিসিভ করিনি। তাই উনি মেসেজ দিয়ে আপনার আব্বু সুইসাইড করতে গেছিল। রুমে একজনকে দেখে ফেলায় এইবার বেঁচে গেছে। মেসেজটা দেখে কান্না শুরু করে সাথে সাথে কল দিলাম আমি। হিমেল বলতেছে কান্না করবেন না, আপনার আব্বু যদি আপনার কান্না শুনে তাহলে ওনার সমস্যা হবে। আমি হিমেলকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে, কেমন হলো? হিমেল বললো আমরা কিছুই জানি না, কাজে ছিলাম, আরেকজন ফোন দিল, বলল উনি ফোনের সাথে গামছা পেঁচিয়েছে। তারপর আমরা সাথে সাথে এসে ওনাকে হসপিটালে নিলাম। একটু সুস্থ হবার পর বাসায় এলাম। একদিন হসপিটালে রাখলে ভালো হতো, কিন্তু অনেক টাকার ব্যাপার, তাই ডাক্তার বললো বাসায় নিয়ে যাওয়া যাবে। তাই এখন বাসায় এলাম। উনি কেন এমন করলেন এখনও জানতে পারলাম না। আমি হিমেল সাহেবকে আপনার সাথে আমার অনেক কথা আছে, যদি ফ্রি হয়ে নিরিবিলি হয়ে আমাকে ফোন দিতেন। হিমেল বলে ঠিক আছে, 1 ঘন্টার পর ফোন দিছি, এটা বলে ফোন কেটে দিলেন। আমার কান্না দেখে আশেপাশের মানুষ চলে এসেছে। সবাইকে জিজ্ঞাসা করলাম কে আমার আব্বুকে খবর দিছে। এখন উনি মারার চেষ্টা করছে। ভাবি বলতেছে তোমার ভাই বলছে খবরটা আজকে হোক বা কাল হোক একদিন তো জানবে, কিন্তু কাকা এমনটা কেন করলো? কান্না করতে করতে আমার চোখ দুটো ফুলে গেছে। আজকে রাতে ভাবি আমার সাথে থাকবে। সবাই সবার বাড়ি চলে গেছে। ভাবি আমাকে সান্ত্বনা দিচ্ছে যে এমন জামাই না থাকলে কিছু যায় আসে না। আমি বললাম ভাবি জামাই দিয়ে কী করবো, আমি আমার আব্বুর জন্য কান্না করি। একটু পর হিমেল কল দিছে। আমি ভাবিকে বললাম ভাবি তুমি ঘুমাও, আমি কথা বলে আসি। রান্নাঘরে বসে ওনার সাথে কথা বলছি আর কান্না করছি। ওনাকে সবটা বললাম। উনি নীরব হয়ে সব শুনলেন। শুধু একটাই কথা বললেন, আনিশা তোমার কান্নাগুলো আমার বুকে তীরের মতো লাগে, দয়া করে কান্না থামাও। কান্না